আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ওয়াও মিস্টার আদিত্য, ওয়াও! চ্যালেঞ্জ জেতার জন্য কত নিচে নামলেন। আসল কথা হলো, সেদিন চ্যালেঞ্জে হেরে যাওয়াটা আপনি নিতে পারেননি। আপনার ইগো হার্ট হয়েছিল। দ্য সুপারস্টার আদিত্যকে কেউ হারিয়ে দিল, সেটা আপনি সহ্য করতে পারছিলেন না। তাই তো এই জঘন্য নাটক করলেন, শুধুমাত্র চ্যালেঞ্জে জেতার জন্য। আমার মান সম্মান নিয়ে খেলতেও আপনি একবারও ভাবলেন না। পুরো দেশের সামনে আমাকে বদনাম করতেও পিছুপা হলেন না। আপনার কাছ থেকে আর কী বা আশা করা যায়? সম্মান নিয়ে খেলা তো আপনাদের দুই ভাইয়েরই হবি। এখন বুঝতে পারছি আদ্রর মাঝে ওই সদ্গুণ কোথা থেকে এসছে। আদিত্য নিজেকে যথাযথ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে বলল, নূর চুপ করো। রাগের মাথায় এমন কিছু বলো না যার জন্য পরবর্তীতে অনুশোচনা করতে হয় তোমাকে। কিন্তু নূর থামল না। সে নিজের মতো করে বলে যেতে লাগলো, অনুশোচনা আর কি হবে? আমাকে আর কোনো কিছুরই যোগ্য রাখেননি আপনি। পুরোপুরি হারিয়ে দিয়েছেন আমাকে। অভিনন্দন, জিতে গেছেন আপনি। নূর দুই হাতে ছড়িয়ে নিজেকে দেখিয়ে বলল, তো নিন, এই আপনার ডাইনিং ট্রফি। সব কিছু তো আমার এই শরীরটাকে পাওয়ার জন্যই, তাই না? তো নিন, প্রস্তুত আপনার ট্রফি। নিজের জয়ের সুখ নিন, নিজের পুরুষত্বকে গর্বিত করুন। ব্যাস। এতক্ষণ ধরে নূরের সব অপবাদ সহ্য করতে পারলেও এবার আর পারল না আদিত্য। রাগ, কষ্ট আর প্রচণ্ড রকমের আহত হয়ে আদিত্যের সব বিধ্বস্ত হয়ে গেল। বুকের মাঝের সব জায়গায় যেন অগ্নিকুণ্ড ছড়িয়ে পড়ল। ক্রোধের সর্বসীমা অতিক্রম হয়ে গেল তার। তীব্র আহত হৃদয়ের আর্তনাদ সইতে না পেরে আদিত্য এমন একটা কাজ করে বসল যা সে তার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর স্বপ্নেও ভাবেনি। আদিত্য ক্রোধের বিষাক্ততা সহ্য করতে না পেরে তীব্র ক্ষিপ্ত স্বরে নূর বলে ঠাস করে নূরের গালে সজোরে থাপ্পড় মেরে দিল। থাপ্পড়ের আঘাতে নূর ছিটকে মাটিতে পড়ে গেল। আদিত্যের চোখে মুখে রক্ত উঠে গেছে। সে নূরের কাছে গিয়ে নূরের চুলের মুঠি ধরে নূরের মুখটা নিজের দিকে ঘুরিয়ে তীব্র ক্রোধিত স্বরে বলল, কি বললি তুই? তোর শরীর চাই আমার? তোর সাহস কি করে হলো এই কথা বলার? ছি, তুই শুধু আমাকে না, আজ আমার ভালোবাসাকে গালি দিয়েছিস। আমাকে নিয়ে যা খুশি বলতিস, আমি কিচ্ছু বলতাম না। কিন্তু তোর সাহস কি করে হলো আমার পবিত্র ভালোবাসাকে এভাবে নোংরা বলার? হ্যাঁ, মানলাম আমি তোকে বিয়ে করার জন্য ওসব করেছিলাম, কিন্তু একবারও জানতে চেয়েছিস কেন করেছি? কারণ এই ছাড়া আর কি করতাম আমি? চোখের সামনে তোকে অন্য কারোর বউ হয়ে যেতে দেখতাম? নূর এবার আদিত্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলল, তো কি আপনার মতো বেঈমানকে বিয়ে করতাম? আদিত্য আরো ক্ষিপ্ত স্বরে বলল, কি একই কথা লাগিয়ে রেখেছিস? বেঈমান। হ্যাঁ, মানলাম বেঈমানি করেছি, কিন্তু কি করতাম আমি? নিজের গর্ভধারিণী মাকে চোখের সামনে মরতে দিতাম? সন্তানের সামনে মা মৃত্যুর হুমকি দিলে সন্তান কি করতে পারে? তুমিও তো এখানে তোমার মায়ের কারণেই বাধ্য হয়ে এসেছো, তাছাড়া কি তুমি আসতে? তারপরও আমি নিজেকে নির্দোষ বলছি না, আমি দোষ করেছি, আর যার সর্বোচ্চ শাস্তিও পেয়েছি, এখনও পাচ্ছি, প্রয়োজনে সারা জীবনও পেতে রাজি। কিন্তু তুমি আজ যা করলে তাতে নিজের ওপরেই ঘৃণা হচ্ছে আমার, কারণ আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছি। আজ বুঝতে পেরেছি তুমি আসলে আমার ভালোবাসার যোগ্যই না। পাথরে ফুল ফোটানো সম্ভব, কিন্তু তোমার মতো নারীকে ভালোবাসা মানে নিজেকেই ছোট করা। আজ তুমি আমাকে না, আমার ভালোবাসাটাকেই মেরে ফেললে। এর জন্য তোমাকে কখনো ক্ষমা করব না মিনুর, কখনো না। বলেই সামনে টি টেবিলে লাথি মেরে বেরিয়ে গেল আদিত্য। নূর ধপ করে নিচে বসে পড়ল। আদিত্যের কথায় এত কষ্ট হচ্ছে কেন ওর? কেন নিঃশ্বাস আটকে আসছে? ও কি কোনো ভুল করলো? কারোর অনবরত ডাকে চোখ মেলে তাকালো নূর। চোখ খুলে রেহেনুমাকে দেখে একটু হকচকিয়ে উঠে নড়ে চড়ে সোজা হয়ে বসল। রাতে ফ্লোরে বসে কাঁদতে কাঁদতে কখন দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে তার খেয়ালই নেই। এখন এভাবে রেহেনুমার সামনে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল সে। রেহেনুমা চিন্তিত মুখে বললেন, কি হয়েছে বৌমা? এভাবে দেয়ালে হেলান দিয়ে মেঝেতে শুয়ে আছো কেন? আর আদি কোথায়?
রেহেনুমার কথায় নূর বিছানার দিকে তাকিয়ে দেখল আদিত্য নেই। তবে কি লোকটা সারা রাত আর বাড়ি ফেরেনি? এখন রেহেনুমার প্রশ্নের কি উত্তর দিবে সে? অপ্রস্তুতভাবে এদিক ওদিক নজর লুকাতে লাগলো নূর। রেহেনুমা নূরের গালে আঙ্গুলের দাগ দেখতে পেল। ফর্সা গালে কালো হয়ে আছে একেবারে। এটা কি তার ছেলের কাজ? কিন্তু আদিত্য এমন ছেলে না, নিশ্চয়ই গুরুতর কিছু হয়েছে। পরিস্থিতি কিছুটা আঁচ করতে পেরে নূরকে ধরে উঠিয়ে বিছানায় বসালো রেহেনুমা। গ্লাসে পানি ঢেলে নূরকে খেতে বলল। নূরের সত্যিই অনেক গলা শুকিয়েছিল, তাই সাথে সাথেই খেয়ে নিল সে। নূরকে পানি খাওয়ানো শেষে রেহেনুমা নূরের হাত দুটো নিচের হাতের মাঝে নিয়ে বলল, কিছু মনে না করলে তোমাকে কিছু কথা বলতাম। নূর বিনয়ী সুরে বলল, জি বলুন না। দেখো, আমি জানি তুমি আমাকে হয়তো ভালো মনে করো না, আর এর জন্য দায়ীও আমি। পূর্বে অনেক ভুল করেছি আমি। সবসময় শুধু ছেলে মেয়েই ভুল করে না, অনেক সময় মা বাবাদেরও ভুল হয়। আর এক্ষেত্রে ভুল আমার, যে কারণে আমার এক ছেলে বিপথে গিয়েছিল, আর আরেক ছেলে ছোট ভাইয়ের কর্মের ফল ভোগ করছিল। আমি জানি সেদিনের জন্য তুমি আদিকে দোষী ভাবো, কিন্তু আসলে ওর কোনো দোষই নেই। ও তো শুধু শুধু শাস্তি পাচ্ছে। সেদিন যখন আদি আদ্রর ব্যাপারে জানতে পারলো, তখন প্রায় আদ্রকে মেরেই ফেলেও। তখনই পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিল ওকে, কিন্তু আমার জন্য পারেনি। আমি বা কী করতাম? মা যে আমি, সন্তান যেমনই হোক তাকে মরতে তো আর দিতে পারি না। তাই আমি আদিত্যকে বাধ্য করেছিলাম তার সিদ্ধান্তটা পাল্টাতে। আমার কারণেও রাজি ওদের বিয়ে দিতে। কিন্তু তারপরে আমার ছেলেটা আমাদের উপর রাগ করে বাড়ি ত্যাগ করে। পরিবার ছেড়ে গত 8টা মাস ধরে সে বনবাস কাটছিল। তোমাকে ছেড়ে ওর জীবন নিঃসঙ্গ মরুভূমি হয়েছিল। বেঁচে থাকা ভুলে গিয়েছিল ছেলেটা। বিনা দোষে এতদিন শাস্তি পাচ্ছিল সে। তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার ছেলেটাকে শাস্তি দিও না। শাস্তি দিতে চাইলে আমাকে দাও, তবু ওকে তুমি মেনে নাও। তোমাকে পেয়ে ছেলেটা আবারও বাঁচতে শুরু করেছে। বলতে বলতে কেঁদে দিল রেহেনুমা। স্তব্ধ হয়ে বসে রইল নূর। চোখের পানি তারও টলমল করছে। এসব কি বলছেন উনি? ওনার কথা যদি সত্যি হয় তাহলে ওই ম্যানেজারের কথা কি ছিল? তবে কি আমি সত্যি ওনাকে ভুল বুঝলাম? এর মাঝে কি অন্য কাহিনী আছে? রেহেনুমা নূরের মাথায় হাত বুলিয়ে বলল, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি দেখি আদি কোথায়। বলেই রেহেনুমা উঠে গেল। নূরের মন ভীষণ অশান্ত হচ্ছে। সব কেমন এলোমেলো লাগছে ওর। চোখের সামনে সব গোল গোল ঘুরছে। এই গোলক ধাঁধা তো সলভ করতেই হবে, না হলে কোনো কিছু ক্লিয়ার হবে না। আর কিভাবে এটা বের করতে হবে তা জানা আছে নূরের। নূর চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। দ্রুত ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিজের গন্তব্যে রওনা হলো। সেই ডিস্কো ক্লাবে এসে পৌঁছলো সে। দিনের বেলায় বন্ধ থাকলেও কর্মচারীরা থাকে, তাই নূর সোজা সেই ম্যানেজারের কাছে গেল। ম্যানেজার নূরকে দেখে একটু ঘাবড়ে গেল। নূর সোজা ম্যানেজারের সামনে এসে দৃঢ়কণ্ঠে বলল, আপনি সেদিন আমাকে বলেছিলেন, সেসব কথা কি সত্যি ছিল নাকি মিথ্যে বলেছিলেন? মিথ্যে বলে থাকলে কেন বলেছিলেন? সব সত্যি সত্যি বলুন। ম্যানেজার আমতা আমতা করে বলল, কি বলছেন সব? মিথ্যে কেন বলতে যাব? সব সত্যি বলেছিলাম। নূর এবার তার আসল রূপে এলো। ম্যানেজারের এক হাত ধরে পিঠে মুচড়ে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে চোয়াল চিবিয়ে বলল, সত্যি বলেছিস তাই না? ভালোই ভালোই আসল সত্যি বল, না হলে আজকের পর কিছু বলার যোগ্য থাকবি না। বল সত্যি কি? ম্যানেজার নিজের জান বাঁচাতে বলে উঠল। বলছি আগে ছেড়ে দিন প্লিজ। নূর ছেড়ে দিল। লোকটা বলতে লাগলো, আসলে ওইসব কথা আমি মিথ্যে বলেছিলাম। আদিত্য স্যার এমন কিছুই করেনি। তিনি তো সেদিন আমাকে একা আলাদা নিয়ে গিয়ে উল্টো হুমকি দিচ্ছিল যে আমি যদি আপনাকে সিসিটিভি ফুটেজ না দেখাই তাহলে আমাকে অনেক মারবেন। সেই ভয়েই তো আপনাকে ফুটেজ দেখিয়েছিলাম। সত্যের ছুরি মুহূর্তেই নূরকে ঝাঁঝরা করে দিল। স্তম্ভিত হতবিহ্বল হয়ে গেল সে। শরীর যেন অসর হয়ে এলো। দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না সে। নিজেকেই আজ দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি মনে হচ্ছে। ও কিভাবে অন্যের কথায় ওর আদিত্য ওর মিস্টার নায়ককে ভুল বুঝতে পারল? আদিত্য ঠিকই বলেছে, আমি আসলেই ওর ভালোবাসার যোগ্য না।
নূর এবার অগ্নি দৃষ্টিতে তাকালো ম্যানেজারের দিকে, দুই হাতে কলার চেপে ধরে বলল, কেন বলেছিস মিথ্যে? কে বলেছিল তোকে মিথ্যে বলতে বল? ম্যানেজার ভয়ে ভয়ে সামাইরার নাম বলে দিল। নূরের সব ক্রোধ এবার একসাথে জমল সামাইরার উপর। ম্যানেজারকে ছেড়ে সে এবার রওনা হলো সামাইরার বাড়ির উদ্দেশ্যে। 20 মিনিট পরে সে সামাইরার বাড়িতে এসে উপস্থিত হলো। ভাগ্যক্রমে সামাইরাকে বাড়িতেই পেয়ে গেল। নূরকে দেখে কিছুটা অবাকই হলো সামাইরা। সে জানতে চাইল নূরের আগমনের উদ্দেশ্য, কিন্তু তাকে দেখেই নূরের ক্রোধের সীমা ছাড়িয়ে গেল। সে সোজা গিয়ে সামাইরার চুলের মুঠি ধরে সোফার উপর হাতলের উপর সচরে বাড়ি মেরে দিল। সামাইরার বাড়ির লোক ঠেকাতে চাইলে নূর টি টেবিলে থাকা ফল কাটা চাকুটা নিয়ে সামাইরার গলায় তাক করে সবাইকে হুমকি দিল, কেউ যদি এগিয়ে আসে তাহলে সামাইরাকে মেরে দিবে। সবাই ভয়ে আর এগুতে পারল না। নূর সামাইরার মাথা সোফার সাথে চেপে ধরে ক্রুদ্ধ কণ্ঠে বলল, আমার আর আদিত্যর মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে তুই কি ভেবেছিলি আমি কখনোই জানতে পারবো না? নিজেকে কি ভাবিস তুই? হ্যাঁ, এই চেহারার দমেই ফেমাস হয়েছিস না? আমি চাইলে এক্ষুনি তোর এই চেহারা ক্ষত বিক্ষত করে দিতে পারি, তবে আমি তা করব না। কারণ কি জানিস? কারণ আমি তোর মতো নিকৃষ্ট না। আর দ্বিতীয়ত, এতে তোর থেকে বেশি দোষ আমার, কারণ আমি আমার আদিত্যকে অবিশ্বাস করেছি, অন্যের কথাই তাকে ভুল বুঝেছি। তাই এবারের মতো ছেড়ে দিলাম তোকে। তবে একটা কথা মাথায় ভালো করে গেঁথে নে, আর কখনো যদি আমার আর আদিত্যর মাঝে কোনো প্রবলেম ক্রিয়েট করেছিস তাহলে মনে রাখিস, আজ যে কাজ অসম্পূর্ণ রাখলাম সেদিন সেটা পূর্ণ করে দিব। জানের ভয় থাকলে আর আমার সামনে নিজের এই কুৎসিত মুখ দেখাবি না। বলেই চাকু ফেলে দিয়ে বেরিয়ে গেল নূর। সামাইরার বাড়ি থেকে নূর কিভাবে বাড়ি ফিরে এলো সেটা নিজেও বলতে পারবে না নূর। বাসায় এসে দেখলো আদিত্য এখনো ফেরেনি। অপরাধ বোধ তার গলা চিপে ধরল। নূর দৌড়ে নিচের রুমে এসে ফ্লোরে বসে পড়ে ফুপিয়ে কেঁদে উঠল। দুই হাতে নিচের দুই গালে ইচ্ছে মতো চড়াতে লাগলো সে। নিজেকে এই মুহূর্তে সবচেয়ে জঘন্য ব্যক্তি মনে হচ্ছে। নিজেকে খুন করে ফেলতে ইচ্ছে করছে ওর। কিভাবে পারলো আদিত্যকে অবিশ্বাস করতে? এতটা মাস ওকে বিনা দোষে শাস্তি দিল, কত কথা শুনিয়েছে ওকে, আর কাল ছি, কি সব জঘন্য কথা শোনালাম ওকে। কষ্ট পেয়ে না জানি কোথায় চলে গেছে, যার শুরু থেকে শেষটাই শুধু আমাকে ঘিরে। তাকে আমি কিভাবে এত জঘন্য কঠোর বাক্য বলতে পারলাম? কিভাবে? কত খারাপ আমি। আদিত্য ঠিকই বলেছে, আমি আসলে ওর ভালোবাসার যোগ্যই না। ওর সীমাহীন ভালোবাসার পরিবর্তে শুধু আঘাত ছাড়া আর কিছুই দিতে পারিনি। কত কষ্ট দিয়েছি আমি ওকে। এখন কি করবে ও? কিভাবে ঠিক করবে সব? আদিত্য কি কখনো ওকে ক্ষমা করবে? কাল যা করলাম তার উপর ও যদি জানতে পারে আমি সামাইরার কারণে ওকে ভুল বুঝেছিলাম, তাহলে নিশ্চয় আমার মুখও দেখতে চাইবে না ও। এটাই ডিজার্ভ করি আমি, এটারই যোগ্য তুই নূর। আদিত্যর ভালোবাসা পায়ে ঠেলে দেওয়ার এর চেয়ে আরো কঠিন শাস্তি হওয়া দরকার আমার। হাঁটুর ভেতর মুখ গুজে কাঁদছে নূর। হঠাৎ দরজায় নখ পড়ল। নূর তড়িঘড়ি করে চোখের পানি মুছে নিজেকে সামলে নিয়ে আগমনকারীকে ভেতরে আসতে বলল। দরজা ঠেলে শিখা ভেতরে ঢুকলো। ঢুকতে ঢুকতে হাসি মুখে বলল, কিরে মিসেস সাদমান শাহরিয়ার আদিত্য, একা একা বিয়ে করে ফেললি? একবারও এই বন্ধুকে জানালি না? কিন্তু আমি তোর মতো পাষাণ না, দেখ ঠিকই তোর খবর নিতে চলে এলাম। শিখাকে দেখে নূর আবেগপ্রবণ হয়ে গেল। সে দৌড়ে গিয়ে শিখাকে জড়িয়ে ধরে আবারও কেঁদে উঠল। শিখা ঘাবড়ে গিয়ে বলল, কিরে কাঁদছিস কেন? কি হয়েছে? নূর কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি রে শিখা। ভুল না, পাপ করেছি আমি। মিস্টার নায়ককে কষ্ট দেওয়ার মতো ভয়াবহ পাপ করে ফেলেছি। আমি কিভাবে এই পাপের প্রায়শ্চিত্ত করব? আমার মরে যেতে ইচ্ছে করছে। শান্ত হ আগে, কান্না থামা। শিখা নূরকে বিছানায় বসিয়ে দিয়ে নরম সুরে বলল, কান্না থামা এখন, আর ঠিক করে বল কি হয়েছে। নূর কোনো রকমে নিজের কান্নার রেশ কমিয়ে শিখাকে সব খুলে বলল। সব শুনে শিখা বলল, আমি আগেই বলেছিলাম তোকে নূর, আদিত্য ভাইয়া এমন লোক না। তুই ভুল বুঝছিস, কিন্তু তুই তো আমার কথা শুনতেই চাইলি না তখন। আর রাগ উঠলে তো তোর হুঁশই থাকে না। কারণ আমি যে খারাপ মানুষ, তাই তো সৌভাগ্যকে পায়ে ঠেলে দিয়েছি।
এখন আমি কি করব শিখা? উনি তো আমাকে এখন ঘৃণা করবে। আমাকে যদি তার জীবন থেকে তাড়িয়ে দেয় তাহলে কি করব আমি? ওনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। গত 8টা মাস ওনাকে ছাড়া কিভাবে বেঁচেছিলাম তা শুধু আমিই জানি। আবারও সেই যন্ত্রণা পোহাতে পারবো না আমি। ওনাকে ছাড়া মরে যাব আমি শিখা। শান্ত হ, এমন কিছুই হবে না। ভুল যখন করেছিস সেটাকে শুধরানোর দায়িত্ব এখন তোর। আদিত্য ভাইয়া যতই রেগে থাকুক, কিন্তু তোকে ছাড়া সেও থাকতে পারবে না। তুই নিজেকে ভুল স্বীকার করে ভাইয়ের কাছে মাপ চা। একবার না মানলে বারবার চেষ্টা কর, দেখবি একসময় ভাইয়া তোকে ঠিকই মাফ করে দিবে। সত্যি বলছিস? মাফ করে দেবে আমাকে? হ্যাঁ, মাফ চাইবো আমি। দরকার হলে ওনার পায়ে পড়ে মাফ চাইবো। উনি যে শাস্তি দেবেন মাথা পেতে নিব, তবুও তাকে মানিয়েই ছাড়বো। আঘাত যখন আমি দিয়েছি সেটা ঠিকই আমিই করব। তার জন্য যা করতে হয় করব আমি। দ্যাটস লাইক মাই গার্ল। এখন কান্নাকাটি বন্ধ করে নিজেকে একটু পরিপাটি কর, নাহলে ভাইয়া তোকে দেখলেই ভয়ে পালিয়ে যাবে। নূর অশ্রু ভরা চোখে হালকা হাসল, তারপর বলল, তুই বস, আমি তোর জন্য চা আনছি। আরে না, তার দরকার নেই, আমি চলে যাব। আসলে সকালে জিদান আদিত্য ভাইয়ের কাছে আসছিল, তাই আমাকেও নিয়ে আসতে বললাম। তোকে একটু দেখে যাব এই জন্য। এখন আমি একটু মায়ের বাসায় যাব। আসি এখন, ভালো থাকিস। রাত 12টা বাজে। আদিত্য এখনও ফেরেনি। নূর অনেকবার ফোন করেছে, কিন্তু ফোন ধরেনি আদিত্য, উল্টে ফোন বন্ধ করে রেখেছে। এতে খুব একটা অবাক হয়নি নূর। কালকের পর এমন ব্যবহারই স্বাভাবিক। নূর পরে জিদানের কাছে ফোনে শুনেছে আদিত্য নাকি শুটিংয়েই ব্যস্ত আছে। 5 দিনের কাজ নাকি সে আজকেই করবে, তাই জানিয়েছে। এসব যে আদিত্য বাড়ির বাইরে থাকার জন্য করছে তা বুঝতে পারছে নূর। ব্যাপার না, একবার শুধু ফিরে এসো মিস্টার নায়ক। আমি আপনার সব রাগ ভাঙিয়ে দিব, আর কখনো কষ্ট দেব না। আই প্রমিস। ভালোবাসায় ভরিয়ে দিব। শুধু একবার ফিরে আসুন। ডিভানে হাঁটু ভাঁজ করে তাতে থুতনি ঠেকিয়ে আদিত্যের অপেক্ষায় বসে বসে এসব ভাবছে নূর। সারা দিন কিচ্ছু খায়নি সে। বাড়ির লোক বারবার খেতে বললেও সে খায়নি, কারণ সে জানে আদিত্য নিশ্চয়ই মনের কষ্ট নিয়ে না খেয়ে আছে। আদিত্য ফিরলে তার সাথে খাবে এমনটাই আশা করে বসে আছে নূর। যদিও তার ভয় হচ্ছে আদিত্য আদৌ ওকে মাফ করবে কিনা। বসে থাকতে থাকতে রাত 1টাও পার হয়ে গেল। আদিত্যের এখনো আসার নাম নেই। ঘুমের ভারে ছিমিয়ে ছিমিয়ে পড়ে যাচ্ছে নূর, তবুও নিজেকে আবার জাগনা রাখার চেষ্টা করছে। তাকে যে ঘুমিয়ে পড়লে চলবে না। রাত প্রায় 1:45টার দিকে আদিত্য বাড়ি ফিরল। ক্লান্ত, ভারাক্রান্ত আর বিষণ্ণ মনে দরজা খুলে রুমে ঢুকলো সে। নূর বসে বসে ঝিমুচ্ছিল। দরজা খোলার শব্দে হকচকিয়ে উঠল সে। আদিত্যকে দেখতে পেয়ে ঠোঁটে তার অনাবিল প্রশান্তিময় খুশির ঝলক দেখা গেল। ঝট করে দাঁড়িয়ে আদিত্যের দিকে এগিয়ে যেতে নিলে আদিত্য নূরকে পুরোপুরি ইগনোর করে দিয়ে সামনে এগিয়ে গেল, যেন নূরকে তার চোখেই পড়েনি। আদিত্যের উপেক্ষা নূরকে কষ্ট দিলেও তা হাসির আড়ালে হজম করে নিল সে। এখনও যে ওকে অনেক কিছু সইতে হবে। আদিত্যকে দেওয়া কষ্টের সামনে এটা তো কিছুই না। আদিত্য ড্রেসিং টেবিলের সামনে এসে হাতের ঘড়ি খুলতে লাগলো। নূর সেদিকে তাকাতেই খেয়াল করলো আদিত্যের হাতে ব্যান্ডেজ। নূর আঁতকে উঠে দ্রুত আদিত্যের কাছে গিয়ে ওর হাত ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এটা কি হয়েছে আপনার হাতে? কিভাবে হলো এটা? আদিত্য নূরের দিকে না তাকালো, না তার প্রশ্নের কোনো উত্তর দিল। সে ঝটকা মেরে হাত ছাড়িয়ে অন্যদিকে চলে যেতে লাগলো, কিন্তু যেতে দিল না নূর। আদিত্যের অন্য হাতটা নিচের 2 হাতের মাঝে আঁকড়ে ধরল। হাতটা ধরে কান্নাজড়িত অপরাধী কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে মিস্টার নায়ক। অনেক বড় অপরাধ করে ফেলেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ মাফ করে দিন আমাকে। প্লিজ কথা বলুন আমার সাথে। দরকার হলে শাস্তি দিন আমাকে। মারুন, বকুন, যা খুশি করুন। চাইলে আগুনে পুড়িয়ে দিন। আমি শব্দ করব না। তবু এভাবে চুপ করে থাকবেন না প্লিজ। আপনার নীরবতা সইতে পারছি না আমি। প্লিজ মাফ করে দিন আমাকে। কথা বলুন আমার সাথে। প্লিজ প্লিজ প্লিজ। বলতে বলতে আদিত্যের হাত ধরেই ফ্লোরে বসে পড়ল নূর। আদিত্যের হাতটা নিচের কপালে ঠেকিয়ে বারবার কাঁদতে কাঁদতে করুণার স্বরে আদিত্যের কাছে মাফ চাইতে লাগলো। কিন্তু আদিত্যের মাঝে কোনো ভাবান্তর হলো না। সে নূরের দিকে তাকিয়েও দেখল না। শক্তি প্রয়োগ করে ঝট করে নিচের হাতটা ছাড়িয়ে নিয়ে
কাবার থেকে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। নূর ওখানেই বসে বসে মুখে হাত চেপে ধরে কাঁদতে লাগলো। আদিত্য কি সত্যিই কখনো মাফ করবে না ওকে? কিছুক্ষণ পর আদিত্য বেরিয়ে এলো ফ্রেশ হয়ে। নূর দ্রুত চোখের মনে মুছে উঠে দাঁড়ালো। আদিত্যের পেছনে গিয়ে বলল, আপনার খাবার হটপটে রেখে দিয়েছি, চলুন খেয়ে নেবেন। আদিত্য আবারও কোনো প্রতি উত্তর করল না। বিছানার কাছে গিয়ে একটা বালিশ আর একটা চাদর হাতে নিয়ে দরজার দিকে যেতে লাগলো। নূর কিছু একটা আন্দাজ করতে পেরে বলল, কোথায় যাচ্ছেন আপনি? আদিত্য জবাব না দিয়ে এগিয়ে যেতে লাগলো। নূর এবার আদিত্যকে ঠেকাতে দৌড়ে এসে পেছন থেকে আদিত্যকে জড়িয়ে ধরল। স্থির হয়ে গেল আদিত্য। নূর দুই হাতে পেছন থেকে আদিত্যের পেট পেঁচিয়ে ধরে পিঠে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠে বলতে লাগলো, প্লিজ এভাবে যাবেন না, আমাকে ছেড়ে মাফ করে দিন প্লিজ, শুধু একটা বার মাফ করে দিন। এরপর আপনি যা বলবেন তাই করব, আপনার কোনো কথার অবাধ্য হব না, একদম না। প্লিজ এভাবে আমাকে দূরে সরিয়ে দেবেন না, প্লিজ প্লিজ। নূরের আকুতি মিনতি আদিত্যের মন গলাতে পারল না। শক্ত পাথরের মতো সে নূরের হাত দুটো ছাড়িয়ে ঝটকা মেরে সরিয়ে দিল। চোখ সামলাতে না পেরে নিচে পড়ে গেল নূর। আদিত্য পেছনে না তাকিয়ে দরজার বাইরে বেরিয়ে গেল। নূর দ্রুত উঠে আদিত্যকে ডাকতে ডাকতে ওর পেছন পেছন দৌড়লো। আদিত্যকে পাশের গেস্ট রুমে ঢুকতে দেখে নূরও সেদিকে যেতে নিল, কিন্তু দরজা পর্যন্ত আসতেই ভেতরে ঢোকার আগেই আদিত্য ঠাস করে নূরের মুখের উপর দরজা বন্ধ করে দিল। নূর দরজা চাপড়ে আদিত্যকে বারবার ডাকতে লাগলো। ডাকতে ডাকতে একসময় দরজা ঘেঁষে বসে পড়ল নূর। বসে থেকেই দরজা চাপড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, প্লিজ এভাবে মুখ ফিরিয়ে নেবেন না মিস্টার নায়ক, দরজা খুলুন, কথা বলুন আমার সাথে, শাস্তি দিন আমাকে, তবু এভাবে আলাদা করে দিয়েন না আমাকে, খুলুন প্লিজ। ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। নূর ক্লান্ত শরীরে ওখানেই দরজায় হেলান দিয়ে বসে রইল। আদিত্যকে বুঝি সত্যিই হারিয়ে ফেলল সে। রাত ভোর নূর দরজার সাথেই হেলান দিয়ে বসে থাকলো। ক্লান্ত হয়ে একসময় ওখানেই ঘুমিয়ে পড়ল সে। সকালে আদিত্য দরজা খুলে দিতেই নূর হেলে গিয়ে নিচে পড়ে গেল। ঘুম ভেঙে ধরপড়িয়ে উঠল সে। আদিত্যকে দেখে দ্রুত উঠে কিছু বলতে যাবে তার আগেই আদিত্য বেরিয়ে গেল। নূর আদিত্যকে ডাকতে ডাকতে তার পেছন পেছন গেল। আদিত্য নূরের ডাকে সাড়া না দিয়ে নিচের মতো সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে বাইরে বেরিয়ে গেল। নূরও আদিত্যকে ডাকতে ডাকতে নিচে এসে মেইন ডোর পর্যন্ত এসে থেমে গেল, কারণ ততক্ষণে আদিত্য চলে গেছে। আদিত্যের এই উপেক্ষা ধারালো ছুরির মতো নূরকে এফোর ওফোর করে দিচ্ছে। কান্নারা তীব্র বেগে উপচে পড়ছে। নূর ঘুরে তাকাতেই দেখতে পেল লিভিং রুমের সবাই ওর দিকে তাকিয়ে আছে। নূর নিচের কান্না আটকে দৌড়ে ওখান থেকে চলে গেল। পরিবারের সবাই বুঝতে পারল এদের দুজনের মাঝে বড় কোনো সমস্যা হয়েছে, কিন্তু স্বামী স্ত্রীর মাঝের কথা এভাবে জিজ্ঞেসও করা যায় না। তাছাড়া এমনিতেও নূর একঘেয়ে স্বভাবের, যত কষ্টই হোক কাউকে কিছু বলতে চায় না। বড় বোনের এমন হতাশাগ্রস্ত অবস্থা দেখে নিজের কাছে নিজেই ছোট হয়ে যাচ্ছে অমালিয়া। আজ ওর অবাধ্য স্বভাবের কারণেই দুই বোনের জীবনেই দুর্দশা নেমে এলো। আমার সাথে যা হয় হোক, আল্লাহ যেন আমার বোনটাকে এবার একটু সুখী করে। জীবনে কম কষ্ট করেনি, এবার অন্তত একটু সুখের দাবিদার সে। নূর রুমে এসে আবার কাঁদতে লাগলো। এখন সেই কান্নাই ওর নিত্য সঙ্গী। কাঁদতে কাঁদতে চোখের সব পানি ফুরিয়ে গেলেও ওর অপরাধ মার্জনা হবে না। ও কাজই এমন করেছে। সুখকে দূরে ঠেলে নিজেই দুঃখকে আপন করে নিয়েছে। এখন কান্না ছাড়া আর কী বা পাবেও। নূরের কান্নার মাঝেই ওর ফোন বেজে উঠল। শিখা ফোন করেছে। নূর ফোন রিসিভ করে কাঁদতে কাঁদতে বলল, শিখা, মিস্টার নায়ক মাফ করেনি আমাকে, সে আমাকে ঘৃণা করে, কথা বলছে না, আমার দিকে একবারও তাকাচ্ছেও না। এখন আমি কি করব শিখা? আমি যে ওকে হারিয়ে ফেললাম। শিখা ওপাশ থেকে ধমকের সুরে বলল, এই তুই আগে চুপ কর তো। কি টিভি সিরিয়ালের নায়িকাদের মতো কেঁদে যাচ্ছিস? তুই কবে থেকে এমন ফ্যাস ফ্যাস করে কথায় কথায় কাঁদতে শুরু করা মেয়েদের মতো হয়ে গেলি? দেখ, ভাইয়া অনেক কষ্ট পেয়েছে, সেটার সাথে তো একটু সময় লাগবেই। যেখানে তুই তাকে প্রায় একটা বছর কষ্টে রেখেছিস, সেখানে তুই মাত্র একদিনেই সব জয় করতে চাচ্ছিস। একটা কথা মনে রাখিস,
যার ভালোবাসা যত মারাত্মক তার রাগও ততই মারাত্মক। তাই এত সহজে সব ঠিক হবে না, তোকে মেহনত করতে হবে। একবার না হলে হার না মেনে বারবার চেষ্টা করতে হবে। দেখবি একসময় ঠিকই ভাইয়া তার রাগ ভুলতে বাধ্য হবে। কতক্ষণ তোকে অবজ্ঞা করে থাকতে পারবে? সত্যি বলছিস? ওরা রাগ ভাঙবে তো? আরে হ্যাঁ, অবশ্যই ভাঙবে। তুই শুধু চেষ্টা করে যা। আর এমন টিভি সিরিয়াল টাইপ দুঃখিনী ভাবছিলে একটু রোমান্টিক হ। ভাইয়ার সামনে নিজেকে আবেদনময়ী ভঙ্গিতে পেশ কর, তারপর দেখবি ভাইয়ার না গলে থাকতেই পারবে না। এক কাজ কর, আজকে ভাইয়ার জন্য একটা রোমান্টিক সারপ্রাইজ প্ল্যান কর। নূর একটু লজ্জা পেল, লাজুক ভঙ্গিতে বলল, কিন্তু কিভাবে করব? আমি তো এসব সারপ্রাইজ কখনো করিনি, কিভাবে কি করব? উফ, এখন এটাও আমাকে বলে দিতে হবে? জিদান ঠিকই বলে, তুই আসলে একটা কুমিরের সর্দার নেই। রোমান্টিক কিভাবে হতে হয় তাই এখনো জানিস না। আচ্ছা ঠিক আছে, শোন, আমি সব বুঝিয়ে দিচ্ছি তোকে। শিখা নূরকে সব কিছু বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে। কথা শেষে নূর নিজের চোখের পানি মুছে মনে মনে বলল, শিখা ঠিকই বলেছে, এভাবে বসে বসে কাঁদলে কাজ হবে না, আমাকে চেষ্টা করতে হবে। একবার হেরে গেলে বারবার করতে হবে। যেখানে জখমের মাত্রা এত গভীর সেখানে সারতেও তো সময় লাগবেই। আঘাত যখন আমি দিয়েছি তা সরানোর দায়িত্বটা আমার। আজ মিস্টার নায়ককে আমার সব অনুভূতি উজাড় করে দিব। আজকে তাকে তার সেই কাঙ্ক্ষিত বাক্যটি বলবো যা শোনার জন্য সে এতদিন অপেক্ষা করেছে। একবার আসুন মিস্টার নায়ক, আজকে আপনার রাগ আমি ভাঙিয়েই ছাড়বো। আহানা ফোনে কিছু ফানি ভিডিও দেখে একা একাই হাসছিল। ভাইয়া ভাবির মাঝে সমস্যা চলছে, ভাবির মন খারাপ, তাই আর তাকে আজ বিরক্ত করেনি আহানা। সময় কাটানোর জন্য তাই মোবাইলের এসব দেখছিল। হঠাৎ দরজা প্রায় ভেঙে ফেলার মতো ধাক্কা দিয়ে হুড়মুড়িয়ে তার ঘরে ঢুকলো আবির। তার মুখমণ্ডল কেমন রক্তিম লাল হয়ে আছে, চেহারা বিধ্বস্ত লাগছে। আচমকা আবিরকে দেখে আহানা ভড়কে উঠে বলল, এসব কি অভদ্রতা আবির ভাই? একজন মেয়ে মানুষের ঘরে ঢোকার আগে যে নক করতে হয় এটুকু ম্যানারিজম নেই আপনার? অবশ্য আমিও কাকে কি বলছি, যার জীবনটাই পুরো ম্যানারলেস, সে আবার ভদ্রটা কিভাবে জানবে? আবির তেড়ে গিয়ে আহানার দুই বাহু শক্ত করে চেপে ধরে নিচের মুখোমুখি এনে চোয়াল শক্ত করে বলল, ম্যানার্স শেখাচ্ছিস তুই আমাকে? হ্যাঁ ম্যানার্স। তা তুই তো ভদ্রতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই না? তাহলে এই কি তোর ভদ্রতার নমুনা? আবির ওর ফোন বের করে স্ক্রিনে থাকা আহানার ছবি দেখালো, যেখানে সে একটা ছেলের সাথে ক্লোজ হয়ে ছবি উঠেছে। আহানা ছবিটার দিকে তাকালো। ছেলেটা ওর বান্ধবীর ভাই। আহানাকেও নিজের বোনের মতোই স্নেহ করে। কাল বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে খেতে গেলে ওনার সাথে দেখা হয়। উনিই সবাইকে খাওয়ান। আড্ডা দেওয়ার পর সবার সাথে ছবি তোলেন। আহানাও তার সাথে ছবি ওঠে, আর পরে সেটা ফেসবুকে আপলোড করে। আবির সেই ছবিটার কথাই বলছে। আবির আবার রাগী কণ্ঠে বলে, কিরে বল, এটাই তোর ভদ্রতা? ছেলেদের সাথে বাইরে বাইরে আড্ডা দেওয়া? কে এই ছেলে? এটাই কি তোর সেই সো কল্ড বয়ফ্রেন্ড? আহানা মিথ্যে করে বলে উঠল, হ্যাঁ, এটাই আমার বয়ফ্রেন্ড। সুন্দর না? দেখুন কত সুন্দর মানিয়েছে আমাদের। আমাকে না অনেক ভালোবাসে। আবিরের ক্রোধ এবার সপ্তমে। সে ক্ষিপ্ত স্বরে বলল, টু হেল্প উইথ ইয়োর ভালোবাসা? কিসের ভালোবাসা? তোর মাথায় সব ফালতু জিনিস কে ঢুকিয়েছে? ভালোবাসা টালোবাসা সব ফালতু জিনিস। খবরদার আজকের পরে সব ফালতু জিনিসে নিজেকে ইনভলভ করবি না। কেন কেন করব না? আমার জীবন, আমার ইচ্ছে, আমার যা মন চায় তাই করব। আপনি বলার কে? আবির চোখ বন্ধ করে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করে বলল, দেখ কাখানা, ভালোবাসা অনেক খারাপ জিনিস, এসবে পড়তে নেই। তুই এসব মাথা থেকে বের করে দে। আর ওই ছেলের সাথেও যেন আর কখনো না দেখি তোকে। আহানা তাচ্ছিল্যের সুরে বলল, আপনি বললেন আর আমি যেন শুনলাম। আমার মন যা চায় আমি তাই করব। আমার ভালোবাসতে মন চাইছে, আমি বাসবো। আপনার কথা কেন মানতে যাব আমি? আবির আবার ক্ষিপ্ত হয়ে গেল। সে আবারও আহানার বাহু চেপে ধরে বলল, কি ভালোবাসা ভালোবাসা লাগিয়ে রেখেছিস? কেন দরকার তোর ওসব ভালোবাসার? তুই তো আমাকে ঘৃণা করিস, তাই না? তো এই অনুভূতিতেই থাক। আমাদের কত সুন্দর একটা ঘৃণার সম্পর্ক, তা রেখে তোর ওসব ফালতু ভালোবাসার কেন দরকার পড়লো? আহানা দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, দরকার আমার ভালোবাসার। আমি ঘৃণার সম্পর্ক চাই না, আমি ভালোবাসার সম্পর্ক চাই।
আবির অতিরিক্ত রাগের বশবর্তী হয়ে বলে উঠল, কেন, কি এত দরকার পড়লো তোর ভালোবাসার? শারীরিক প্রয়োজন মেটাতে? তীব্র ঘৃণায় সারা শরীর টগবগিয়ে উঠল আহানার। আজ আর নিজেকে ধরে রাখতে পারল না। ঠাস করে আবিরের গালে চড় লাগিয়ে দিল আহানা। চড় মেরে ঘৃণিত কণ্ঠে বলল, ছি, আজ আপনাকে ঘৃণা করতেও আমার ঘৃণা হচ্ছে। আবির দুই হাতে আহানার মুখটা আগলে ধরে বলল, হ্যাঁ তো কর না ঘৃণা, যত খুশি কর, সারা জীবন ঘৃণা কর। ওসব ভালোবাসা টালোবাসা বাদ দিয়ে আমাকে শুধু ঘৃণা কর, মন প্রাণ উজাড় করে ঘৃণা কর। আমাদের ঘৃণার সম্পর্কটাই বেস্ট। আহানা নিজেকে ছাড়িয়ে নিয়ে তিক্ত সুরে বলল, ইউ আর এ সিক, মেন্টালি ডিস্টার্ব আপনি। আপনার চিকিৎসার প্রয়োজন। যান গিয়ে ডাক্তার দেখান। আপনার মতো পাগলের সাথে কথা বলতেও আমার রুচিতে বাধে। আর রইল আপনাকে ঘৃণা করার কথা, সেটা তো এমনিতেও করব। আপনাকে আমি সারা জীবন ঘৃণা করে যাব, আর এই ঘৃণা বাড়বে, বই কমবে না। আবির স্মিত হেসে বলল, প্রমিস? প্রমিস। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তুই যাকে খুশি ভালোবাস আর যাই কর, শুধু আমাকে ঘৃণা করলেই হলো। এটাতে কোনো কমতি যেন হয় না।